ঢাকা জজ কোর্টের জজ ওখানে নিয়ে গিয়ে ও পড়াবে বলছে, ওর একটা ভবিষ্যৎ ভালো। ওকে বলতেছে আমাকে নয়, আমি জব করি, আমি বাড়ি থেকে চলে গেলে ও এখানে এসে মেয়েকে, ও আমার ঘরে কোন অধিকার, ও কেন আসবে? তারপরে আমি যেখানে জব করি আমি চলে আসলে ওখানে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ওখানে ঢুকবে, আমি চলে আসার পরে এইখানে মেয়ে খুঁজবে, মেয়ের সাথে কথা বলবে, আমার সাথে কোনো কথা নেই। তাহলে ও কখনো ভালো মানুষ হতে পারে না। আমার নিজের ঘরে বাপের বাড়িতেও আমি না থাকতে যাওয়া, মেয়েকে বলো যে মার কাছে থাকলে কোনো ভবিষ্যৎ নাই, আমি চাকরি না করলেও তোর শাশু জজ আছে, ওখানে নিয়ে গিয়ে ঢাকায় ভর্তি করাবো, সাতকানিয়া কলেজ থেকে রেজিস্ট্রেশন তুলে ফেলবো, তুলে ওকে না আমাকে আমার থেকে বিরোধ করে নিয়ে গেছে, রেজিস্ট্রেশন তুলছে, ওখানে শাশুর কাছে নিয়ে গেছে। ওরা বলে যে এখানে কই, এরকম তো কোনো আমরা বলিনি। ফেরত এনে ওকে বসায় রাখছে, কলেজে ও যেতে দেয় না, ফরাও বন্ধ। 21 ফেব্রুয়ারিতে যেতে চাইছে, ওকে মিশনি করে ঠিক করে দিয়ে নিজে টাকা খাই, কিছুই করে না। মেয়ে দেখাই ভাইদের থেকে টাকা খাই, বোনদের থেকে, আত্মীয় স্বজনের থেকে। তারপরে মেয়েকে টর্চার করছে, অস্বাভাবিক আচরণ, তো কখনো মানা যায়? আমার কাছে কেন মরে নাই? ও যে এত খারাপ আমার নামে বললে, আমার কাছে কেন আমার মেয়ে মরল? আমি ওর কারণে মরছে, ওর ওয়াইফের কারণে। আমি ওদের ফাঁসি চাই, আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার মেয়েকে আমি ময়নাতদন্ত আনছি, ওনারা অমত, সম্পূর্ণ অমত। একবার বলে যে স্ট্রোক করছে, আরেকবার বলে যে কপালে বাড়ি খাইছি। ও কপালে বাড়িও দেখি নাই, ছোট মানুষ কেন স্ট্রোক করবে? পড়ালেখায় ও খুব ভালো আমার মেয়ে, তাহলে ওকে এই ধরনের বাধ্য না করলে। ও তো অনেক রকম বলতেছে, এইখানে দেখতেছি মারছে, ও যেতে দেয় নাই। আবার 21 ফেব্রুয়ারির দিন কখনো কোচিং থাকে, ও সম্পূর্ণ মিথ্যে না? কোথাও কোচিং থাকবে জীবনে? ও মিথ্যে কথা। আবার ও ফোয়ারা কোদাল দিয়ে অন্য জায়গায় ও গেড়ে ফেলতেছে খবর না দিয়ে। আমি খবর পেয়ে প্রশাসন নিয়ে গেছি, এই তোরা খেয়ে আসতে বলছে। ও আমাকে বলতেছে, আমি বলছি যে কারও থেকে আসতে হবে, বলতে হবে না, আমার মেয়ে আমি দেখতে আসবো, আমার অধিকার। ও গর্ত করিয়ে আসছে গেড়ে ফেলার জন্য, খবর না, সম্পূর্ণ গেড়ে ফেলার জন্য। হ্যাঁ, মাটি চাপা দিয়ে তোরা কে আসতে বলছে দরজায় যখন গেছি। ও আমাকে অস্বাভাবিক আচরণ, এটা কখনো ঠিক? আর ওর কাছে মরে যাওয়া, এটা কখনো আমার উপর দোষ? এটা কখনো হয়? ও যে আসামি, ও বাঁচার জন্য অনেক কিছু বলবে। এটা আপনাদের ধারণা মতে আপনারা আমাকে একটু জবাব দেন, আমি কীভাবে বাঁচতে পারবো? আমি কি নিয়ে সান্ত্বনা নিয়ে বেঁচে থাকবো? ও আমার নামে মিথ্যা কথা বলে নিজে বাঁচতে চাচ্ছে, আমার কাছে মেয়ে মর নাই। আমি না থাকতাম আমার বাপের বাড়িতে যাইতো, আমি না থাকতাম আমার চেম্বারে যাইতো। আমার স্যার আমাকে বলো, খুব অমানুষ, খুব খারাপ লোক, ও আমার এখানে আসে। ওর একটা ভাই জজ আছে, একটা সার্জন আছে, ওগুলোর দাফট দেখাই। একবার অ্যারেস্ট করছি মামলাতে, নারী নির্যাতন মামলা, চট্টগ্রাম কোর্টে আছে। আমাকে ডিভোর্স দাও, কাবিন দিয়ে দাও। ও কাবিন টাবিন সব চুরি করে নিয়ে আসছে, ঘরের সমস্ত জিনিস, ট্রাঙ্ক, ব্রিফকেস, কাছের জিনিস, সম্পূর্ণ জিনিস বালিশ শুদ্ধ, মুরগি বেঁধে রাখছে যে শীতকালে ডিসেম্বরের 29 তারিখ। মেয়ে নিয়ে গেছে ডিসেম্বরের 5 তারিখ, মেয়ের চাবি নিয়ে সিএনজি নিয়ে 29 তারিখ সব। ও বলতেছে মেয়ের কাপড় সুফর আনতে গেছে, মেয়ের কাপড় সুফর নাই। কয়টা কাপড় গরিবের কয়টা কাপড় থাকে? একটা ফোন আসছে আমার শ্বশুর বাড়ির এখান থেকে, আমি বলতেছি কি বলেন, বলে আমি চিৎকার করে উঠছি, ওরা লাইন কেটে দিতেছে। আরেকজনে বলে যে ও খবর দিয়ে ফেলতেছে, আপনি আসলে আসেন, খবর দিয়ে ফেলতেছে, চিনি না নাম, খবর করতেছে, নিজেরা ধোয়াচ্ছে, নিজেরা কাউকে যেতেও দিচ্ছে না, এইখানে কেউ ঢুকতে পারবে না। ও বাহাদুরি দেখায়। আমাদের ঘরটা জজ, ওর ছোটো ভাই জজ, ঢাকা জজ কোর্টের, আমার মেজো ভাই সার্জন, ও এইটার গুন্ডমি দেখায় না। আমি পুলিশ নিয়ে গেছি, আমাকে খবর দেয় নাই, আমাকে বলছে যে তোমাকে খবর দিছে। আমি যখন ওদের কাছে ফোন দিছি, আমার বড় ভাসুরকে, ওর ছেলেকে ফোন দিছি, ও মোবাইল নিছে, বড় ভাসুরের ছেলে কথা বলার, এদেরকে ফোনে ফাইনা বন্ধ করে রাখে, যখন প্রায় ফোনে বন্ধ। ছেলেকে যখন ফোন দিছি, আমার বড় ভাসুরের ছেলেকে, ও বলে যে তুমি কার থেকে ফোন পাইছো? নিজের বাইকে বাঁচানো, আমি পর বলে মেয়ে বলে, এগুলো ওদের সন্তান না, এভাবে কুনি হওয়া, এগুলোর বিচার হতে হবে না, এভাবে মেরে ফেলা। পৃথিবীতে পশুর মতো, পশুকেও কি মারা, একটা পিঁপড়া মারতেও কত কষ্ট লাগে। এই যে 21 ফেব্রুয়ারির দিনে, এই রোজা রমজান মাসে আমার মেয়ের মৃত্যু আমি মেনে নিতে পারবো? আমার কাছে কেন মর নাই আমি খারাপ বলে? ও আমার ঘরে, ও খারাপ, ও ভালো হলে আমার ঘরে কখনো, ও খারাপ যেই জন্য যায়, ও কেন যাবে আমি না থাকতে? আমার মেয়েকে এত কথা বলি,
শাশুর এখানে নিয়ে যাবে বলে রেজিস্ট্রেশন উঠাই সম্পূর্ণ বেকার বানাই ফেলছে। আমি সাতকানিয়া কলেজে ভর্তি করাইছি, আমি কতবার গেছে আসছে। ও এই যে খারাপ মারাপ মিথ্যা কথা বলি, ছোট মানুষ মেমোরিতে আমি ছিলাম না বিদায় সুযোগ পাইছি, নিয়ে গেছে। আল্লাহ কেমনে সহ্য করলো, আল্লাহ কেমনে, ওর বিচার আমি চাইব যতদিন বেঁচে থাকবো আপনারা আমাকে সহযোগিতা করুন। আপনাদের আমি একটা ছোট বোন মনে করুন, আমি সহযোগিতা নিয়ে আমি আগাইতে চাই। আমি গতকালকে 21 ফেব্রুয়ারিতে যেতে চাইছি, যেতে দেয় নাই। মূল কথা এটা, ও বারংবার যেতে চাইছে আমার মেয়েকে বের হতে দেয় নাই। এরপরে ও যখন যেতে চাইছে অস্বাভাবিক আচরণ করছে। এটা কতটা ডেঞ্জারাস কথা। ও মারছে, আত্মহত্যা করলে ও ওইটার কারণে করছে। কেউ কখনো করে এই ধরনের পৃথিবীতে? আল্লাহ কেমনে সহ্য করে, ও তবুও বাঁচতে চাই। মেয়েকে ক্লাস 5 এখানে এনে ভর্তি করাইছি জানুয়ারিতে। এই থেকে যে আমার সংগ্রাম মেয়েকে এত বড় করছে। মেয়ে খুব মেধাবী ছিল, খুব সুন্দর আমার মেয়ে বলে বলতে পারতেছি না, এমন একটা কিছুর সাথে তুলনা করা যায় না। একটু দেখতে পারেন, কোনো অহংকার করেও নেই, কিছু নিজের মেয়ে বলেও নাই। আমি কেমন করে বাঁচবো? আমি আমার সাবেক হাজব্যান্ড আবু বুরহান চৌধুরী জাহাঙ্গীরের আমি বিচার চাই। আমি ওর ওয়াইফ, বর্তমান ওয়াইফ যেটা নিয়ে আছেন, ওনার বিচার চাই। উনি একটু আগে বলতেছে যে মেয়ে বিয়াদফি করতেছে। আমার মেয়ে এমন অশিক্ষিত তাকে নিয়ে খুব ভদ্র, কখনো বিয়াদফি করেছে এই ধরনের আচরণ করেছে, এই ধরনের মেয়ে নয়। আমি কালকে শুনলাম আমাদের শ্বশুরবাড়িতে পশ্চিম বাজালে আর পূর্ব বাজালে লোকে বলতেছে তাদের তো পরিবেশ চিনি, তো কয় বাপে মায়েরা কবর দিয়ে ফেলছে, এই অবস্থা। এরকম শুনে আমি সত্যি শিওর হতে পারলাম না। বিভিন্ন জায়গায় ফোন দিলাম, ফোন দিয়ে শিওর হয়ে আমি শিওর হইতে পারি নাই, দেখে আসি। এরকম আমি 9টার দিকে গেছি ওখানে, তখন 999 নাকি ফোন দিছে, আসছে ও দাফন করতে লোকজন ডাকতে চাইছিল, না জানাইয়ে ক্যাটার পাইছে, 999 ফোন দিছে। তখন ওখানে প্রশাসন গেছে মাত্র আমার আগে গেছে আর কি, মানুষ ঢুকতে দিচ্ছে না। আমি তাদের বাড়িতেও চিনিও না, রাত্রের মধ্যে তখন গেছি, ঢুকতে দিচ্ছে না। তারপর ভিতরে পুলিশ ঢুকছে, পুলিশে বলছে, খালা যখন বলছে আমি ঢুকছি, ও তো অশ্লীল গালিগালাজ করতেছে, এখানে কেন গেলাম, এই কেন, এই সেই, দেখতে দিচ্ছে না। তারপরে মহিলা পুলিশ যেটা আছে এটা আমি একটু ঢুকি, ও ঢুকতে দিচ্ছে না। ওইটা একটু ঢুকতে দিছে, কি হয়েছে তার ওয়াইফ ওইটাই তো জানো না, আমি কে চিনি না, কি হয়েছে ওইটা আছে, তার শাশুড়ি আছে বর্ষা, মেয়ে সুইসাইড করছে। তখন ওসি সাহেব ঢুকছে, বলতেছে সুইসাইডের করি, কোথায়? কয় এখানে আমার মাথার উপর এইটুক একটা আলমিরার উপর আর জানালার সাথে এরকম একটা লাঠি রাখছে। আমি বললাম এটাতে সুইসাইড করলে, কয় এটাতে করছে, ক্যাশ আঠাইছে, কয় আমি ছুটাইছি, ওর ওয়াইফে বলতেছে। তো আমরা রশিটা চাইলাম, ওসি সাহেবে চাইলেও রশিতে নাই, ওড়না দিয়ে খাইছে, ওড়নাটা কই ওইটাও পাইনি, দেখতে দেয়নি। তখন আমাদেরকে দেখতে দিচ্ছে না। তখন ওর নামের জন্য এটা সেটা খুঁজতেছে, আমি খুঁজে দেখি একটা ব্যাগের মধ্যে একটা ফাইল পাইছি, ফাইলের মধ্যে কিছু কাগজ, তার সার্টিফিকেট আছে, সেগুলো এরা তো দিচ্ছে না। এরকম এটা খোলার সাথে সাথে ওনারা লিখতেছে এটা এই নাম, আমার নাম বলতেছে পুরা নাম, আমার তো শরীর কাঁপতেছে, পুরা নাম বলতে শুধু জয়িতা, এটা বলছে কেমন কাল আপনি। তখন ও গালিগালা শুরু করছে, এইভাবে করতেছে। তারপর এরপরে তারা আছে এর মধ্যে কাপড় চোপড়, মেয়ে তো দেখতে দেয় নাই। যখন আবার আমার বোনের কাছে খবর গেছে, আমার বোন আসতেছে, ও ফোন করছে, আবার গেছে, আরেক টিম গেছে, ওনারা সাংবাদিক গেছে, ওনারা ঢুকছে। তখন আমি বের হয়ে গেছি, আমরা দেখতে দিচ্ছেন, আমরা বের করে দিছি। আমি বাইরে ছিলাম, আমার বোন আসার পর আবার ওসি সাহেবে খুঁজতে পাঠাইছে, কালার ওষুধটা নিয়ে আসো। তখন লোকজনও ঢুকার পর গেলাম, যাওয়ার পর মেয়েরে তারা বলতেছে এটা দাফন করে ফেলবে। ওর জেঠা সার্জন আছে, তাদের সাথে কনভেন্স করতেছে, বারবার ফোন দিতেছে হোয়াটসঅ্যাপে। ও তো ওইখানে খুব দাফন দেখাতেছে, গালিগালাজ করতেছে আমাদেরকে। তারপরও আমি ওসি সাহেবের বললাম দেখেন কি অবস্থা করতেছে, সে বললাম। শেষে আমার বোন তো স্থির পাগলের মতো হয়ে গেছে, কয় উচারে জিজ্ঞেস করেন কি করব। আমিও বলছিলাম জাগা মাইরে যখন ফেলছে সাপ,
ওরা আবার প্রশ্ন করছে, কয় আপনি কইছিলেন, আপনি কি বকা দিয়েছেন? কয় আমি দিছি। আপনি কি মারছেন নাকি? ওই শাসন করছি, মারছি। ও দরজা বন্ধ করে মাথা মারছে। ও বলতে চাইলে মনে তার স্ত্রী একরকম, ও একরকম। তখন স্ত্রী যখন ফাঁসির রশি কয় এটা সে প্রশ্ন করছে, ও পড়ে গেছে, বান করতেছে। আবার উঠিয়া এই মহিলা এসে ডিস্টার্ব করতেছে, আবার ও গালিগালাজ শুরু। অনেকক্ষণ করসপন্ডেন্স হয়েছে, এরপরও তারপরেও দেখতে দেয় নাই। শেষে আমার বোনে কান্নাকাটি করে আমার বোনে বলতেছে আমি বিচার চাই আমার ইয়ে। তো পোস্টমর্টম করা লাগবে, বিচার চাইলে আপনি ওর মা বলুক। আমি কেমনে বলবো ওর মা বলুক? ওর মা কয় আমার মেয়ের কি করছে, আমি এটার বিচার চাই, আমি পোস্টমর্টম চাই। তখন আমাদেরকে ঢুকাই দিল, ও ঢুকাতে দিচ্ছে না। আমার বোন আর আমি আর মহিলা পুলিশ উনি প্যাকেট করেন। প্যাকেট করতে যাইয়ে ও তো সাথে সাথে দেখা কান্না করে মুখ বাজাইয়ে, মা তো পাগল হয়ে গেছে। তখন দেখলাম আমি গলার এদিকে একটু দাগ। ও বাড়ি খাইছে, মাথা মারছে, যা বলছে কিছু নেই। ওর নাকি মেয়ের মারধর করছে, মেয়ের নখর আছে, মাথার মেয়ের লম্বা লম্বা নখ, এই কপালের এই সিরেতা হাতে। তখন ও কি করছে, হাত বের করছে কান্না করে করে, বাম হাতে দেখে ডান হাতে এখান থেকে এখানে মনে হয় কিছুর উপর রাখে শেষছে, ফর্সা মেয়ে চাকা চাকা রক্ত। আমি সব দিকে ধরে ধরে দেখে আদর করতেছি, দেখতেছি তখন সবগুলো। তারপরে সালোয়ার যেটা মহিলা পুলিশে খুলছে, আমরা প্যাকেট করব, উপর ওন্না জাভাই দিছি, আরগুলো তো দেখি নাই। সালোয়ারটা এই পায়ে রক্ত। অস্বাভাবিক আচরণ করছে, কাজ করছে। মেয়ে মানুষ যদি ক্রিয়েট হয়, ওই জায়গায় রক্ত হবে কেন? ওই পায়ে ওই জায়গায় রক্ত দেখলাম, এটা তো আমি নিয়ে আসার জন্য ভুলে গেছি। যোগাযোগ করতে দেয় না। ও এর মধ্যে আবার ঢুকে গালিগালাজ করতেছে। ওসি সাহেব বলতেছে খালা আর মা থাকবে, আপনি চিল্লাইয়েন। আমরা প্যাকেট করছি নিজের হাতে, প্যাকেট করে অ্যাম্বুলেন্সে উঠাই দিছি। আমি আসিনি, আমার বোনের একা গাড়িতে উঠে দিছি। তারা থানা কনভার্ট করতেছে, এই করতেছে, তারা জজ সার্জন। ও অ্যারেস্ট হয়েছিল আমার বোনের ইয়েতে, তারা বাইর করছে। জজ আমার বলতেছে এগুলো করলেন, ও তো কষ্ট পাইতেছে। আমি মা চাইতেছে, আমি কি করবো? আমরা বসে সকালে আমার অনেক বলছে। আমি সকালে আবার থানায় আসছি, ওসি সাহেব বলছে আপনি যাবেন না। আমি সকালে আসতে, কয়টায় যাবে? কয় 9টায়। আমি 9টার আগে পৌঁছাইছি। এখানে অনেক থানার তারা কনভিন্স করছে, আমাকে বলছে, আমার বোনরা বুঝাইছে, মানে পোস্টমর্টম করা না থাকে দাফন করে। ওর বাপে নিজে নিজে খবর করিয়ে ফেলছে। লোক ডাকতে গেছিল এই ধোয়ানোর জন্য, কি ওর বলে না, তো এরা প্রকাশ করে নাই। দুপুরে মারা গেছে সম্ভবত ইফতারের আরে। ওর এখন বর্তমান যেই বাড়িটা দেখতেছেন, আর বেটে মেয়ে মারা গেছে, এর বাড়িটা এখন দেখতেছেন যে এটা হচ্ছে মার অবৈধ সম্পর্কের ফসল। 1912 সালে ওর জন্ম হয়, 13 সালে 11 সাল থেকে কিন্তু ওর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। ও আমার সাথে সংসার করে নাই। 15 সালে সে আমার বাড়ি থেকে চলে গেছে। 17 সালের লাস্টের দিকে আমি ওকে 18 সালের মাঝখানে ওকে আমি ডিভোর্স দিয়েছি। একা থাকার পরে ডিভোর্স দিয়েছি। তো ওর কাছে ছিল 2টা ছেলে নিয়ে গেছে, মেয়েটাও নিয়ে গেছে। ওর অবৈধ ছেলেটা ওর কাছে আছে, এটা আমি স্বীকার করি না। তো মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। এক রুমের ঘর, একটা টিন শেড দিয়ে ঘর বানাইছি, আমি সহ হেল্প করে বানাই দিয়েছি। থাক ওখানে, থাকে শান্তি, থাকলে শান্তি থাক, সমস্যা নেই, ছেলেগুলো বড় হোক। আমি খরচ পাতি দিতাম। এই যে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় 12,000 টাকা ক্যাশ দিছি। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আবার অ্যাডমিশন এর আগে ফর্ম ফিল আপ টাকা দিতাম আমি। আচ্ছা যাক, এখন ওই ছেলেটার ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ছিল না। মা আর ভাই একসাথে মিলে বোনকে মারত। মায়ের অবৈধ একদম উলঙ্গ 2বার ধরা খাইছে মেয়ের কাছে সামনে আমি ধরা খেয়ে গেছি মা। ছেলেটার নাম নাসির, কিন্তু অবৈধ সন্তান এটা হচ্ছে ওর বোনের জামাইয়ের, ওই আর নজরুলের। ওকে আমি অফিসে চলে যেতাম, ও বোনের জামাইয়ের সাথে চলে যেত। এই জন্য ওর সাথে আমার সম্পর্ক শেষ। আচ্ছা যাক, এখন মেয়ে বড় হয়েছে। মেয়ে যখন মায়ের অবৈধ কার্যকলাপ দেখছে, মেয়ের সাথে মায়ের বাজি গেছে দ্বন্দ্ব। এখন মেয়েকে পুরা প্রতিবেশীর কাছে করছে যে ফলো আপ করছে যে মেয়ে 50 জনের সাথে প্রেম করে, 50 লাইঙ্গিয়া আছে, 50 জন ছেলের সাথে খাওয়ায় মেয়েকে। তো যেই ছেলের সাথে ওর মেয়ে ধরে ফেলছে, মেয়ের সাথে ধরা খাইছে, ওই ছেলের সাথে মেয়েকেও লাগাই দিতে চাইছিল। এবং ওই ছেলে আমার মেয়েকেও সরাসরি করছে।
টাচ করছে, এগুলো আমাকে বলতো, আমি মাঝে মধ্যে চাইলে বলতো। তো এখন মেয়ে মায়ের অত্যাচারে বাড়ি ছেড়ে পালাই গেছে, মার বাড়ি ছেড়ে পালাই গেছে। শাসন করছি আমি 20 তারিখ ওকে টাকা দিছি, 100 টাকা দিছি 21 তারিখ কলেজ কোচিংয়ে যাওয়ার জন্য। তো 21 তারিখ যখন আসছে আমার মনে পড়ছে যে এইটা আজকে তো 21 তারিখ, আজকে তো সব কিছু বন্ধ থাকবে। তো আমি বলে যে ও কিন্তু বান্ধবীর কাছে ফোন দিছে, বান্ধবী বলে আজকে বন্ধ, আমি যাব না। আমার মেয়ে বলে যে চলো আমার অন্য কাজ আছে, যাইতে হবে, তোমার গাড়ি ভাড়া আমি দিব, আমার সাথে আসো। তো বান্ধবী আসে নাই, তো ও একা যেতে চাচ্ছে, আমি একা যেতে দিই নাই। আজকে কোচিং বন্ধ, তোমার কী কাজ? তুমি কালকে তোমার মমের সাথে একসাথে যাইও, কালকে কোচিংও করিও, মমের সাথে কাজটাকে তুমি কালকে সারিও, কালকে সারিও। তো ও বলে যে আমি যাব। আমি না যেতে বলছি না, তোমাকে যেতে পারবে না বলছি না। তো বলে আমি যে আমার টাকা নাই। আমি বলি যে আমি বেকার মানুষ, আমার 1 টাকা হলো 1 মোহরের মতো। তুমি এখন 100 টাকা গিয়ে খরচ করবে, আমি কালকে তোমাকে 100 টাকা আবার দিতে পারবো কি না, এটা তোমার বুঝতে হবে। তোমার খাওয়াইতে না পারলে আমাকে আনছো কেন? আমাদের কাছে জন্ম দিয়েছি কেন? এসে মেয়ে একটু বড় বড় কথা বলছে। তখন আমি ওর মামকে বলি যে দেখছো তোমার মেয়ে কী বেয়াদব হয়ে গেছে। তো আমি বলি যে এইসব বেয়াদব মেয়েকে আমি পড়ালেখাও করাবো না, এই কোচিংও দেবো না, টিউটরও দিব না, যা বইপত্র বেশি ফেল গিয়া, এরকম বলছি। এরকম বলে আমি চুপ হয়ে গেছি, দিকে চলে গেছি। ও কিন্তু রুমের ভিতর, আমি বাইরে থেকে বলতেছি এগুলা, ও শুনতেছে, দূর থেকে শুনতেছে। আর তো এখন ও তো ইমোশনাল হয়ে গেছে, ও তো ডিপ্রেশনে, অনেক দিন ধরে ডিপ্রেশনে ভুগতেছে। মায়ের কাছেও দিবার ঘুমের ওষুধ আর ইন্দুরের ওষুধ খাইছি মায়ের বাড়িতে থাকতে। মায়ের যন্ত্রণায় ও বান্ধবীর বাড়িতে ছিল, বান্ধবীর বাড়ি থেকে আমি উদ্ধার করছি। বান্ধবীর বাড়িতে উদ্ধার করে এনে আবার এরপরে যে ওর কাপড় চোপড় এগুলো নিয়ে আসছে আমার সাথে গিয়ে, আমাকে শহর নিয়ে গেছে। তো এখন আমি বলে মেয়েকে বলছি যে তোমার মায়ের সাপটা সম্পূর্ণ বাদ দাও, মন থেকে মুছে ফেলো, তুমি এখানে নতুন জীবন শুরু করো। ঠিক আছে বাবা, আমি নতুন জীবন শুরু করবো। এখন মা ওখান থেকে ফোন করে আমার পাড়া প্রতিবেশীদেরকে বলে যে এখানে 70 বেড়া দিয়ে সোদাই গেছে, 70 লেঙ্গা দিয়ে সোদাই গেছে, ওখানে কি ভালো থাকতে পারবে? আমার এখানে মার কাছে ভালো থাকতে পারে না, ওখানে থাকতে পারবে সৎ মার কাছে? তো প্রতিবেশীরা তো জানায় সৎ মা কত আদর করে, কত একসাথে কী ম্যাচিং আছে, ওই খুব সুন্দরভাবে চলতেছে। তো প্রতিবেশী শুধু শুনে, আর আমি পাড়ায় গেলে আমার মেয়েকে অপমান করে, তোমার মা মিথ্যা কথা বলবে, মা মিথ্যা কথা বলে ছেলের মেয়ের জন্য, এইসব বলতেছে। তো আমি কী জবাব দেবে? আর আমি ডিপ্রেশনে মাথা হ্যাং হয়ে গেছে। আমার মেয়ে মাঝে মধ্যে বলে, এখানে আমার কাছে আসার পর থেকে বলে যে আমি মরে গেলে, মমকে বলে যে মম আমি মরে গেলে সবচেয়ে খেয়ে কষ্ট পাবে। তো মম উত্তর দিয়েছে সবচেয়ে বেশি কষ্ট পাবে তোমার বাবা, এরপরে কষ্ট পাবে তোমার ছোটো বোনটা, তোমাকে আফু করে জড়াই ঘুমাই যে, তোমার সাথে সারাদিন খেলে যে এই ছোটো বোনটা কষ্ট পাবে। তো আমার কথা আমি বলবো না, আমি যে তোমার সৎ মা, আমি আমার কথা বলবো না, এইভাবে জবাব দিচ্ছে। এই 3-4 দিন আগেও বলে যে আমি মরে যাব, আমি মরে গিয়ে ভূত হয়ে যাব, ভূত হয়ে ছায়া হব, ভূত হয়ে ওই আমার মায়ের ছায়া থেকে আমার মায়াকে ভয় দেখাবো সারা জীবন। মাথার ভিতর যে ঢুকছে ওর আত্মহত্যার ইয়াটা একটা। পরে ডিপ্রেশন। এদিন আমি বলছি যাইতে পারবে না, আমার টাকা নাই, তোমাকে প্রাইভেটও দিতে পারবো না, কোচিংও দিতে পারবো না, তোমার প্রতিদিন আমি তোমার ইচ্ছে মতো আমি টাকা দিতে পারবো না, আমার টাকা ইনকাম নেই। তো এটা নিয়ে মেয়ে আমাকে একটু বকাঝকা করছে, ওই খাওয়াইতে না পারলে আমাকে আনছো কেন, টাকা না থাকলে খাওয়াইতে না পারলে আমাদেরকে বাচ্চা জন্ম দিয়েছি কেন, আমার পড়ালেখা কে করবে, আমি পড়ালেখা মানে মেয়ের পড়ালেখার প্রতি এত যে ছিল, আগ্রহ ছিল। কোনোদিন একটা খবর আমার কোনো পুরুষ বন্ধু নাই, আমার ছেলে বন্ধু নাই। আমি দেখছি 2.5 মাস যে আমার ঘরে ছিল, ওর সৎ মা সবখানে বলছে, কোনোদিন তো আমি একটা ছেলেকে মিস কল দিতে দেখি নাই, একটা ছেলের মিস কল আসতেও দেখি নাই। ফেসবুক চালাই, অমুক চালাই, সমুক চালাই, আমি তো কোনোদিন দেখি নাই ইয়া করতে। আত্মহত্যা করছে ওই যে আমি বলছি ইয়াটা, ওই তোমাকে পড়াবো না, তোমাকে কোচিং দেবো না, এদিকে বলে আমি মসজিদে চলে গেছি। তো ওর মাকে সৎ মাকে বলে যে তোমরা রোজা রাখো নাই, আজকে তোমার স্বাস্থ্য খারাপ, রোজা রাখো নাই, তোমার মেয়েকে নিয়ে চা টা খাইয়ে ফেলো তুমি। আসরের টাইমে আমি ইফতার নিয়ে আসি, আমি গেছি নামাজ পড়তে, মসজিদে গেছি নামাজ পড়তে, নামাজটা পরে আমি গেছি ইফতারের জন্য দোকানে একটু দূরে। ওখানে গিয়ে ইফতার কিনবো আর কি, মানে ঘরে তো ছনা বোট আছে, ওই সমুচা না এটা বাইন টাইন এগুলো কিনবো আর কি, যেগুলো ঘরে তৈরি করতে পারে না এগুলো কিনবো। আমাকে ফোন দিছে, ও বাজির ও বা তোমার ভাত তো হত্যা করি ফেলে এই ফাঁসি হাই ফেলাই। আমি তো দৌড়ে হাঁটু সারি,
আমার তো এই বয়সে দৌড়ার তো কথা নেই, আমি দৌড়ে আসতেছি, আমার পিছিয়ে আরও 10-12 জন আসতেছে দৌড়ে। কী হয়েছে চিন্তা করে সবাই আসে, সবাই আসছে, দেখি যে আমার মেয়ে মাটিতে, আজ দেখি যে উপরে ইয়া ঝুলানো, ওড়না ঝুলানো, আমি খেয়াল করি, আমি শুধু মেয়েকে কতক্ষণ পালস করছি, পাম্প করছি, পাম্প করার পরে আবার হাত ইয়া করে দিয়েছি। প্রাথমিক চিকিৎসা যা আমি বুঝি আর কি, আমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করতাম। তারপর আবার দেখি যে আমার পিছিয়ে গাড়িও চলে আসছে, টমটমওয়ালা 2-3টা টমটমওয়ালা চলে আসছে, কী হয়েছে চিন্তা ভাবনা করে সবাই দাঁড়াতাড়ি করে আবার ওকে উঠাই ডাক্তারের কাছে নিয়ে এসেছে যে ওর বাইরে থেকে আবার রক্ত লাগছে আমার। ও এর আগে এই টাইমে আমি নামাজ পড়তে গেছি, ওর মম চা খাইতে ডাকছে, চা খাইতে আসে নাই। ওই উনি ওকে রোজ ডাকে, মায়ের দেওয়ার নামটা ভুলে যাবে, ও জয়িতা আর ডাকবে না, জয়িতা মুছে ফেলবে, মায়ের নামও মুছে ফেলবে। মা আইডি কার্ডে ওর সার্টিফিকেটে এই মার নাম, সৎমার নাম দেবে, ওর ডিসিশন ফাইনাল। তো এখন মম বলছি যে তুমি চা খাও, আমি একটু নাস্তা করে আসি। ও চা খাইতে অনেক ডাকছে, রোজ এই গোলাপ এইভাবে অনেক ডাকছে নাকি, ও আসতেছে না, দরজা খুলতেছে না, ও গুম হয়ে যাচ্ছে, একদম ব্যাগের মতো গুম হয়ে যাচ্ছে। তো আমি তো বুঝি নাই, ওরা তো বলবে, ওরা তো মেয়ে আমার মেয়েটা বুকে কি যন্ত্রণা নিয়ে মারা গেছে, মরার সময় কতটুকু কষ্ট পেয়ে মারা গেছে, এইটা চিন্তা করতে ওরা আসে নাই। ওরা সারা জীবন মেয়েকে মুখ দেখায় টাকা কামাইছে, মেয়েকে পুরুষ লাগাই দিয়ে টাকা কামাইছে, এখনও আসছে টাকা কামাইতে, এখন মেয়ের মরা লাশ নিয়ে আসছে ব্যবসা করতে। এখানে ওরা আসছে ব্যবসা করতে। এই মেয়েটা কি যন্ত্রণা নিয়ে মারা গেছে, কতটুকু বুকের যন্ত্রণা নিয়ে, কতটুকু কষ্ট পেয়ে মারা গেছে, এই চিন্তা ওদের কাছে নাই। ওরা আসছে আমাকে ফাঁসাইয়া যে কোনো পন্থায় আমাকে ফাঁসাইতে পারলে কিছু টাকা পয়সা কামাইতে পারবে, কিছু টাকা পয়সা ফায়দা পাবে, এই ফায়দার জন্য আসছে ওরা আসছে ফায়দাবাস, আজীবন আমার কাছ থেকে খাইয়ে আসছে। হ্যাঁ, এখন আসছে শেষ পর্যন্ত মেয়েকে বিক্রি করে খাইতে আসছে, শেষ পর্যন্ত মেয়েকে বিক্রি করতে আসছে, মেয়ের লাশ বিক্রি করতে আসছে। ওরা মেয়ের লাশ বিক্রি করতে এই সন্তুল অবৈধ সম্পর্কের ফসল, অবৈধ সম্পর্কের ফসল। এই সামনে আমি প্রুফ দিলাম, সামনে আমি ছেলেটা অবৈধ ফসল। মানে কোনো যোগাযোগ করতে দেয় না।